প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। হাম পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। এখনও পর্যন্ত সরকার এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেনি। তো এই জন্যে কীভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায়, হাম মোকাবেলায় একটি রোডম্যাপ ঘোষণা করেছেন তাসনিম জারা, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদ তাসনিম জারা সম্প্রতি তার ফেসবুকে জনগণের উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি একটি রোডম্যাপ দিয়েছেন কিভাবে হাম কার্যকরভাবে মোকাবেলা করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর তাসনিম জারার যুক্তরাজ্যে ডাক্তার হিসেবে এবং মেডিকেল স্টুডেন্টদের পড়াবার অভিজ্ঞতা আছে এবং তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং তিনি যুক্তরাজ্যের NHS, যেটিকে বলা হয় ন্যাশনাল হেলথ সার্ভিসেস, সেখানে কাজ করেছেন দীর্ঘ সময়। তো তার অভিজ্ঞতার আলোকে তিনি সেই রোডম্যাপ ঘোষণা করেছেন। এটি চমৎকার একটি বিষয় হতে পারে সরকার তার এই রোডম্যাপ আমলে নিলে। ইতিমধ্যে তাকে নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই অভিযোগ করবার চেষ্টা করছিলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা বিশেষভাবে, যে তাসনিম জারা এই বিষয়ে কী করছেন। তার নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল আসলে। তো তিনি, আমি যেই পোস্টটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এটির আগেই কিন্তু আরেকটি পোস্ট দিয়ে তার অবস্থান তিনি পরিষ্কার করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে সেই মার্চের মাঝামাঝি সময়ে যখন থেকে হামের প্রাদুর্ভাব শুরু হলো, তখন থেকে বিভিন্নভাবে তিনি সরকারকে পরামর্শ দিয়ে আসছেন বা এই বিষয়ে নিজস্ব মতামত, সলিউশন, এইসব বিষয়ে তিনি অফার করেছেন। তো এইটি হয়তো তাদের চোখে পড়েনি, তার প্রতিপক্ষের, কিংবা চোখে পড়লেও তারা দেখেননি কনভিনিয়েন্টলি। তো যাই হোক, তাসনিম জারা তার অবস্থান পরিষ্কার করেছিলেন। তো এরই আলোকে তিনি অতি সাম্প্রতিক যেই রোডম্যাপ ঘোষণা করেছেন সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা কিনা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের জন্য হাম মোকাবেলায়। এর আগে সর্বশেষ পরিস্থিতি হামের একটু জেনে আসব এবং আমাদের দেশীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সর্বশেষ মূল্যায়নে তাদের এই বিষয়ে কী বলেছেন সেই বিষয়টি একটু দ্রুত দেখে আসতে চাইছি তাসনিম জারার ফেসবুক পোস্ট বা রোডম্যাপ শেয়ার করবার আগে। তো প্রিয় দর্শক শ্রোতা, গতকাল ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে একটি সম্মেলন হয়েছিল স্বাস্থ্য বিষয়ক, বিশেষভাবে এমফেসিস ছিল হাম মোকাবেলায়। তো সেই সম্মেলনটি আয়োজন করেছিল ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, এই সংগঠন আয়োজন করেছিল, আর শিরোনাম ছিল হামে শিশু মৃত্যু, জনস্বাস্থ্য সংকট ও উত্তরণের পথ। তো সেখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন দিক বিশ্লেষণ করে জানিয়েছেন, তারা যে মতামত দিয়েছেন সেটি শেয়ার করছে আপনাদের সঙ্গে কুইকলি। সেটি হলো, তারা বলেছেন হামে শিশু মৃত্যু বাড়তে থাকায় পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের এবং বর্তমান স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা, এই বিষয়গুলো তারা বিশ্লেষণ করেছেন। তারা যা বলেছেন সেটি হলো, সময় মতো স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা না করা। এটি এখনকার বিএনপি সরকারের স্বাস্থ্য প্রশাসনের কথা বলা হচ্ছে, যে তারা সময় মতো স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেননি, করা উচিত ছিল। আচ্ছা, টিকার ঘাটতি, দুর্বল নজরদারি এবং প্রতিরোধমূলক কার্যক্রমে গাফিলতি, এইসব কারণেই হামের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আর পরিসংখ্যানটি, সর্বশেষ পরিসংখ্যান, গতকাল সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় যে রিপোর্ট জানা যায়, তাতে করে আমরা জানি যে এই পর্যন্ত হামে 453টি শিশুর মৃত্যু হয়েছে। খুব খুব দুঃখজনক একটি বিষয়, হৃদয় বিদারক। আর 453 মৃত্যুর মধ্যে 74টি হামের কনফার্মড কেস, অর্থাৎ 74 শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, আর 379 জন হামের উপসর্গ ছিল, তাদের মধ্যে উপসর্গগুলো নিয়ে তারা মৃত্যুবরণ করেছে। তো এই যখন পরিস্থিতি, তখন তাসনিম জারার এই রোডম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি এই মুহূর্তে। তো সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। খুবই কম্প্রিহেন্সিভ তার এই মূল্যায়ন, তার এই মতামত। হাম খুবই সংক্রামক একটি রোগ। একজন আক্রান্ত ব্যক্তি গড়ে 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। কোভিড বা ফ্লুর তুলনায় এই সংখ্যা অনেক বেশি। হামের ভাইরাস বাতাসে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি ঘর থেকে বের হওয়ার 2 ঘন্টা পরেও সেখানে কেউ ঢুকলে হামে আক্রান্ত হতে পারেন। ঠিক এই কারণেই হামের আউটব্রেক ঠেকাতে অন্তত 95% মানুষের টিকা নেওয়া প্রয়োজন। এটাই হার্ড ইমিউনিটি, এর সীমা। এর নিচে নামলেই ফাঁক তৈরি হয়, আর সেই ফাঁক দিয়ে ভাইরাস ঢুকে পড়ে। কোথায় ফাঁকা আছে সেটা খুঁজে বের করতে না পারলে ভাইরাস আটকানো সম্ভব নয়।
প্রিয় দর্শক শ্রোতা, এই যে হার্ড ইমিউনিটির কথা আমরা শুনছি, এটি কিন্তু আমরা কোভিডের সময় শুনতে পেয়েছিলাম যে ব্যাপক টিকা নিলে পরে হার্ড ইমিউনিটি তৈরি হবে, অর্থাৎ গোষ্ঠীবদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বেড়ে যাবে, সবার একসঙ্গে জয়েন্টলি কালেকটিভ একটি রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা গড়ে তুলতে পারবো, যেটাকে ইংরেজিতে বা মেডিকেল টার্মে বলা হচ্ছে হার্ড ইমিউনিটি। আচ্ছা, তিনি প্রশ্ন রাখছেন, এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে তো টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা দেওয়া হয়, কাভারেজ অনেক বেশি, তাহলে আউটব্রেক হচ্ছে কিভাবে? চমৎকার একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন পরিসংখ্যান দিয়ে। এর উত্তরে একটা মৌলিক বিষয় বুঝতে হবে। জাতীয় কাভারেজ গড়ে 90 বা 95% হলেও এই গড়ের ভেতরে অনেক রকমের তারতম্য থাকতে পারে। দেশের বেশিরভাগ এলাকায় কাভারেজ 97% হতে পারে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট পকেটে, যেমন একটা চরাঞ্চল, পাহাড়ি এলাকা, কিংবা শহুরে বস্তি, কিংবা একটা প্রত্যন্ত উপজেলা, এসবের কোনোটাতে কাভারেজ হয়তো 60 বা 70%। জাতীয় গড়ে এই পকেট ঢাকা পড়ে যায়, কিন্তু ভাইরাসের কাছে সেটি ঢাকা পড়ে না। এই ফাঁকা পকেটগুলোতে প্রাদুর্ভাব ঘটার সম্ভাবনা বেশি। একজন আক্রান্ত মানুষ এমন একটা কমিউনিটিতে ঢুকলে সেখানে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। দেশের বাকি অঞ্চলের কাভারেজ যত বেশিই হোক, এই পকেটে প্রাদুর্ভাব থামে না। করণীয় কি? যেখানে কেস পাওয়া যাচ্ছে সেই এলাকাগুলো দ্রুত চিহ্নিত করতে হবে। শুধু জেলা বা উপজেলা পর্যায়ে নয়, বরং ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম বা মহল্লা পর্যায়েও। এটা চিহ্নিতকরণ কিভাবে হবে? সরকারের পক্ষে একসঙ্গে দেশের প্রতিটা ঘরে স্বাস্থ্যকর্মী পাঠানো বাস্তবসম্মত নয়। তাই এমন একটা উপায় আমাদের বের করতে হবে যেটা খুব অল্প সময়ে এবং সীমিত রিসোর্স দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। উপায়টা হলো একটা জাতীয় হাম হটলাইন বা কল সেন্টার চালু করা। এর মাধ্যমে হামের কেস শনাক্তকরণ, কন্ট্যাক্ট ট্রেসিং, রিয়েল টাইম ড্যাশবোর্ড এবং চিকিৎসার সমন্বয় সবগুলোই করা সম্ভব। আমাদের জাতীয় টেলিমেডিসিন অবকাঠামোর উপর দাঁড়িয়ে এটি করা সম্ভব। এই কল সেন্টার কিভাবে কাজ করবে? প্রথমে গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে হামের লক্ষণগুলো প্রচার করতে হবে। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, লাল র্যাশ, যা সাধারণত চেহারা থেকে শুরু করে নিচের দিকে ছড়ায়। এই লক্ষণগুলো দেখলে অভিভাবকরা একটি নির্দিষ্ট নম্বরে ফোন করবেন। কল সেন্টারে প্রশিক্ষিত চিকিৎসকেরা একটা সংক্ষিপ্ত প্রশ্নাবলীর মাধ্যমে যাচাই করবেন যে সম্ভাব্য হাম কিনা। যদি সন্দেহজনক হয়, অভিভাবককে সরাসরি ওই এলাকার হামের জন্য নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেবেন, যাতে তিনি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে নতুন কাউকে সংক্রমিত না করেন। সুস্থ হয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা কেস নিয়মিত ফলো আপ করতে হবে। এই কল সেন্টারের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সব তথ্য একটা কেন্দ্রীয় ড্যাশবোর্ডে আসতে হবে, যা নিয়মিত বিরতিতে প্রকাশিত হবে। প্রতিটা কল হবে ভৌগোলিকভাবে চিহ্নিত একটা ডেটা পয়েন্ট। রিয়েল টাইম দেখা যাবে কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে, কোন পাড়ায় কেস বাড়ছে। হাসপাতাল থেকে রিপোর্ট সংগ্রহের চেয়ে এভাবে তথ্য অনেক দ্রুত আসবে। এই ম্যাপ দেখে সরকার ঠিক করতে পারবে কোন কোন এলাকায় কখন দ্রুত কেস ফাইন্ডিং ও টিকা টিম পাঠাতে হবে। এই মডেল প্রমাণিত। যুক্তরাজ্যের NHS 111, কোভিডকালীন ভারতের বিভিন্ন রাজ্যের হেল্পলাইন, পশ্চিম আফ্রিকা ইবোলার সময় এই হটলাইন সার্ভেলেন্স কাজ করেছে। রিসোর্সের সীমাবদ্ধতা থাকলে এটি সুবিধাজনক। এত মানুষের কাছে যেহেতু যাওয়া সম্ভব নয়, তাই তাদেরকে এর মাধ্যমে একটা সিস্টেমে নিয়ে আসা যায়। এই কল সেন্টারের ভিত্তিতে চিহ্নিত প্রতিটি এলাকায় তাৎক্ষণিকভাবে কন্ট্যাক্ট ট্রেসিং করে রিভ্যাকসিনেশন কৌশল প্রয়োগ করতে হবে। ধারণাটা সহজ। যখন কোনো এলাকায় একজন আক্রান্ত মানুষ পাওয়া যায়, তখন সেই কেসকে কেন্দ্রে রেখে চারপাশে কয়েক স্তরে টিকা দেওয়া হয়। আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসা সবাই, যেমন পরিবারের সদস্য, প্রতিবেশী, তার ক্লাসের, মসজিদ, মাদ্রাসা, স্কুলের সহপাঠীদের প্রথমে টিকার আওতায় আনা হয়। পর্যাপ্ত রিসোর্স থাকলে পুরো গ্রাম বা মহল্লাকে টিকার আওতায় আনা যেতে পারে। এই কৌশলের পেছনে যুক্তি হলো ভাইরাসের চারপাশে একটা প্রতিরোধ বলয় তৈরি করা, যেন সংক্রমণ আর সামনে এগোতে না পারে। ভাইরাস এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাইলে যাতে এই বলয়ের ভেতরে আটকে যায়। তবে ভ্যাকসিনেশনের একটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা মাথায় রাখতে হবে। হামের টিকা দেওয়ার পর শরীরের সম্পূর্ণ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে 2 সপ্তাহ সময় লাগে। অর্থাৎ আজ টিকা দিলেই কাল সে সুরক্ষিত, এমনটা না। এজন্যই টিকার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণ খুবই জরুরি।
এখানে একটা বিষয় আলাদাভাবে বলা দরকার, যেটা পত্রিকায় বারবার আসছে। আক্রান্ত শিশুকে নিয়ে অভিভাবকেরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন। কখনো কখনো সিট পাওয়া যাচ্ছে না, কখনো কখনো যথাযথ চিকিৎসা মিলছে না, কিংবা হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আরেক জায়গায়। এটা মানবিক বিপর্যয় তো বটেই, সাথে সাথে এটা একটা মারাত্মক সংক্রমণ ব্যবস্থাপনার বিপর্যয়ও। কারণ একজন হামে আক্রান্ত শিশু যে হাসপাতালে ঢোকেন, সেখানকার জরুরি বিভাগে ওয়ার্ড করিডোরে অন্য রোগের জন্য আসা শিশু ও প্রাপ্তবয়স্করা থাকেন, যাদের অনেকেই হয়তো হামের ঝুঁকিতে আছেন, যেমন 6 মাসের কম বয়সী শিশু যারা এখনও টিকার বয়সে পৌঁছাননি, ক্যান্সারে আক্রান্ত রোগী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, গর্ভবতী মা যার কখনো হাম হয়নি বা টিকা নেননি। হামের ভাইরাস বাতাসে ছড়ায় এবং আক্রান্ত শিশু চলে যাওয়ার পরও 2 ঘন্টার মধ্যে সেই বাতাসে নতুন কেউ এলে সংক্রমিত হতে পারে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘোরাঘুরি মানে প্রতিটা হাসপাতালে নতুন একদল মানুষকে ঝুঁকিতে ফেলা। সমস্যার সমাধানে 3টা কাজ করা দরকার। প্রথমত, প্রতিটা এলাকায় একটা নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র, যেখানে সম্ভাব্য হামের রোগীদের পাঠানো হবে। প্রবেশের পরই অন্য রোগীদের সাথে না মিশে তাদেরকে আলাদা করে ফেলা হবে। ভর্তির জন্য আলাদা আইসোলেশন কক্ষ থাকবে, যথাযথ ভেন্টিলেশন থাকবে এবং স্বাস্থ্যকর্মীরা টিকাপ্রাপ্ত হবেন। কল সেন্টার থেকে সরাসরি অভিভাবককে এই কেন্দ্রের নির্দিষ্ট কক্ষে যাওয়ার নির্দেশনা দেওয়া হবে। বাকি হাসপাতালগুলোতে সন্দেহভাজন কেস এলে তাদের অবিলম্বে আইসোলেট করে নির্দিষ্ট কেন্দ্রে রেফার করার একটা স্পষ্ট প্রোটোকল থাকতে হবে। দ্বিতীয়ত, একটা ন্যাশনাল বেড অ্যাভেলেবিলিটি ড্যাশবোর্ড, যেখানে রিয়েল টাইম আপডেট পাওয়া যাবে কোন হাসপাতালে কয়টা বেড খালি আছে, কয়টা আইসিইউ সিট খালি আছে। কল সেন্টার থেকে সেই ড্যাশবোর্ড দেখে রোগীদেরকে সঠিক জায়গায় পাঠাবেন, যাতে আবার হাসপাতাল থেকে হাসপাতালে ছুটতে না হয়। এই ব্যবস্থা না থাকার ভয়ঙ্কর পরিণতি আমরা অনেকবার দেখেছি। হাসপাতালে সিট না পেয়ে দিশেহারা অভিভাবকদের কাছ থেকে দালাল চক্র টাকা হাতিয়ে নেয়। বিশেষ করে আইসিইউ বেড খুঁজতে খুঁজতে অনেক সময় চিকিৎসার অভাবে রোগী মারা যায়। তৃতীয়ত, আইসিইউ সমস্যার জরুরি সমাধান। এবারের প্রাদুর্ভাবে অনেক গুরুতর অসুস্থ হচ্ছেন। আইসিইউ সংকট আছে, বিশেষ করে ঢাকার বাইরে। হুট করে শিশুদের আইসিইউ ক্যাপাসিটি বাড়ানো প্রায় অসম্ভব একটি কাজ। তবে জরুরি ভিত্তিতে পিডিয়াট্রিক আইসিইউ সম্বলিত প্রাইভেট হাসপাতালের সাথে সমন্বয় করা প্রয়োজন, যাতে প্রাণগুলো বাঁচানো যায়। বিএনপির ইশতেহারের স্বাস্থ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা জোর দিয়ে বলা হয়েছিল। প্রতি জেলায় না হলেও অন্তত প্রতি বিভাগে একটা পিডিয়াট্রিক আইসিইউ সম্বলিত প্রাইভেট হাসপাতালের সাথে পার্টনারশিপ স্থাপন করে গুরুতর শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খরচ। আমাদের স্বাস্থ্য খাতে আউট অফ পকেট এক্সপেন্ডিচার 73%। এশিয়ায়, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। ধার দেনা করে সম্পদ বিক্রি করে অনেকে চিকিৎসা করাচ্ছেন। ঢাকায় শিশুকে এনে তাকে চিকিৎসা করানোর খরচ, বাবা মায়ের থাকা খাওয়ার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন অনেকে। টাকার অভাবে অনেকেই দেরিতে হাসপাতালে নিচ্ছেন, যাতে জটিলতা বাড়ছে এবং এই সময় অন্যদের মধ্যেও হাম ছড়িয়ে পড়ছে। হামে আক্রান্ত রোগীদের ওষুধ সহ চিকিৎসা খরচ সরকারিভাবে বহন করা উচিত। তার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভর্তি রোগীদের একটা এককালীন থোক বরাদ্দ দেওয়ার কথা বিবেচনা করা প্রয়োজন। থোক বরাদ্দকে আমরা লামসাম বলে থাকি আমাদের দেশে সাধারণত। এককালীন কিছু টাকা, যাতে তারা চিকিৎসা শেষ করে বাড়ি যেতে পারে। মোট কথা, হামের প্রাদুর্ভাব এমন না যে আমরা প্রথমবার এই ধরনের সংকটের মুখোমুখি হচ্ছি। বিশ্বে এমন প্রাদুর্ভাব মোকাবেলা করার কৌশল প্রমাণিত, পদ্ধতি জানা। যেটা দরকার সেটা হলো রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সমন্বয়। এই সংকট একসময় শেষ হবে, কিন্তু যে প্রশ্নটা থেকে যাবে, কেন আমরা এই অবস্থায় এসে পড়লাম, সেই প্রশ্নের জবাব আমাদের নিতেই হবে। সেটার জন্য প্রয়োজন সংসদীয় তদন্ত কমিটি। প্রিয় দর্শক শ্রোতা, আমি ব্যক্তিগতভাবে চমৎকৃত, মুগ্ধ এবং খুবই অ্যাপ্রিসিয়েট করছি তাসনিম জারার এই রোডম্যাপকে। এই মুহূর্তে আমাদের এটি খুব দরকার ছিল। তবে সরকার এইটি আমলে নেবে কিনা সেইটি একটি বড় প্রশ্ন। তাসনিম জারার মতো জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে আমি মনে করি শুরু থেকেই হাম মোকাবেলা করবার জন্য সরকারের যে কমিটি আছে, সেই কমিটিতে অন্তর্ভুক্ত করা যেত, আর করলে আমরা উপকৃতই হতাম। তারপরে বলছি, এখনও খুব দেরি হয়ে যায়নি। তাসনিম জারার রোডম্যাপটি মাথায় রেখে যেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম মোকাবেলা করবার কমিটিতে আছেন, ইমপ্লিমেন্টেশন ফেজে আছেন, তারা এখনও তাসনিম জারাকে সরাসরি ইনভলভ করতে পারেন। এবং আমি মনে করি তাসনিম জারা আনন্দের সঙ্গে জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
একটু দ্বিধা করবেন না, সেই মন মানসিকতা তার আছে। ইতিমধ্যে তিনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন বাংলাদেশে। তাই শুধু রোডম্যাপ তিনি ফেসবুকে দিলেন, আমরা জানলাম, গণমাধ্যমে এসেছে, যথেষ্ট না। সরকারকে এই বিষয়টি আমলে নিতে হবে। এবং মনে করছি, আমি জনস্বাস্থ্যের কেউ না, বাট দেশের সাধারণ নাগরিক হিসেবে আমারও যতটুকু ভাবনা, যতটুকু অভিজ্ঞতা, ততটুকু থেকে বলা যায় এটি চমৎকার একটি রোডম্যাপ। এবং এইটি এভাবে কার্যকর করতে পারলে, ড্যাশবোর্ডের কথা তিনি বলছিলেন, সেই ড্যাশবোর্ডে সব কিছু পুরো চিত্র একসঙ্গে পাওয়া যাবে, আর সেইটি পরিস্থিতি মোকাবেলায় অনেক বেশি কার্যকর হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, আমাদের আর্থিক অবস্থা বিবেচনায় হামে আক্রান্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে একটা থোক বরাদ্দ, লামসাম টাকা, এককালীন অল্প কিছু টাকা, সেটা 5,000 10,000 হতে পারে, যাতে তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতির মোকাবেলা করতে পারেন, কিংবা তাৎক্ষণিকভাবে কেউ হসপিটালে যাওয়ার সাহস পান। টাকা জোগাড় করতে করতে একটি শিশুকে হয়তো আর বাঁচানো যায় না। তাই হামে আক্রান্তের খবর পেলে, কোনো কেস সন্ধান করা গেলে, কন্ট্যাক্ট ট্রেসিং হলে তাকে একটি থোক বরাদ্দ, চমৎকার কিছু প্রস্তাব এবং একটি কার্যকর রোডম্যাপ তিনি ঘোষণা করেছেন। তাসনিম জারাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই হাম মোকাবেলায় অন্তত আইডিয়া দিয়ে সম্পৃক্ত হবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবার জন্য।